এটি একটি গণবিপ্লব এবং এই বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। সুতরাং এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে বিপ্লব হিসাবে, এটি গণ অভ্যুত্থান নয়। যারা এই জুলাইয়ের বিপ্লবকে যারা গণ অভ্যুত্থান বলতে চান তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে চরিত্রগত কিছু পার্থক্য রয়েছে। জুলাইয়ের এই বিপ্লবকে অভ্যুত্থান বলে যারা এটাকে ছোট করতে চান, আমার মনে হয় তাদের অন্য কোনো ইন্টেনশন রয়েছে পিছনে। এটি কোনো অভ্যুত্থান নয়। অভ্যুত্থানের অর্থ হচ্ছে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ, কোনো নিপীড়ক শাসকের বিরুদ্ধে বড় কোনো জনসমাবেশ, তাদের বিরুদ্ধে বড় কোনো আন্দোলনটাকে গণ অভ্যুত্থান বলা হয়। সেটি যে সরকার যদি পরিবর্তন হোক অথবা না হোক, সরকার টিকে থাকলেও সেটি গণ অভ্যুত্থান। আর গণবিপ্লব হচ্ছে যেই বিপ্লবের মধ্য দিয়ে, যে আন্দোলনের মধ্যে দিয়ে একটি সরকারকে পরিবর্তন করা হয়। তো চরিত্রগত কিছু পার্থক্য রয়েছে বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে। কখনো কখনো অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো সরকার পরিবর্তন হয়, কিন্তু সেটি বিপ্লব নয়। যেটি দিয়ে সরকারকে পরিবর্তন করা, শুধুমাত্র সরকার পরিবর্তন হয় যেটার মধ্যে দিয়ে, সেটি হচ্ছে বিপ্লব। সুতরাং 2024-এর জুলাইতে যে আন্দোলনটি হয়েছে, যে বিপ্লবের মধ্যে দিয়ে সরকার পালিয়ে গিয়েছে, আপনি দেখবেন যে অতীতের কোনো ইতিহাস, এই উপমহাদেশে এরকম কোনো ইতিহাস আছে কিনা যে আন্দোলনের মধ্য দিয়ে একটি রাষ্ট্রের 300 এমপি নির্বাচিত এবং মনোনীত যারা ছিলেন এর বাইরে, তারা, বিচারপতিরা, মসজিদের ইমামরা সব পালিয়ে গেছে। সুতরাং এটাকে আপনি বিপ্লব বলতে চান না। এই জন্য আমি বলবো এটি একটি গণবিপ্লব এবং এই বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। সুতরাং এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে বিপ্লব হিসাবে, এটি গণ অভ্যুত্থান নয়। তো এই গণবিপ্লবের আমাদের প্রত্যাশা কি ছিল? 1 বছর পার হয়েছে, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কি, এটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা যদি বলি যে এই গণবিপ্লবের আগের একটা প্রত্যাশা আমাদের ছিল, যেটা নিয়ে আমরা বিপ্লব করেছি, সেই প্রত্যাশা ছিল এই ফ্যাসিবাদের পতন করতে হবে। এটা ছিল আমাদের প্রথম প্রত্যাশা। তো সেই প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে 1,500-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে, 30,000 ছাত্র জনতা এদেশে তারা আহত হয়েছে, কেউ চোখ দিয়েছেন, কেউ হাত দিয়েছেন, পা দিয়েছেন, এখনো মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছেন, কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। তাদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব সফল হয়েছে। যে প্রথম প্রত্যাশা সেটা হলো স্বৈরাচারের, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে। এটি ছিল আমাদের প্রথম প্রত্যাশা এবং প্রথম প্রাপ্তি, সেটি আমরা পেয়েছি। এর পরের প্রাপ্তি কি? আমরা একটি ফ্যাসিবাদকে পতন করেছি, ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কেন আন্দোলন করেছি? নিশ্চয়ই আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য নয়, আরেকটি লুটেরা শ্রেণী এই সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দেয়নি। এদেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি, যেটি আমরা ছোট ভাই আগে বলে গেছে। তারা রক্ত দিয়েছিল এদেশে একটি সংস্কার হবে। সংস্কার কিসের সংস্কার? অনেকে বলে যে এদেশের পুলিশ সংস্কার, আইন বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, সব সংস্কার দরকার। এদেশের প্রথম সংস্কার দরকার হচ্ছে এদেশের রাজনীতির কালচারের সংস্কার দরকার। এদেশের যে পেশি শক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, লুটেরা শ্রেণীর রাজনীতি যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হতে থাকবে। সেই ফ্যাসিবাদের মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হবে। সুতরাং যেহেতু একটি ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, ভবিষ্যতে আর কোনোদিন যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য এদেশের রাজনীতির সংস্কার সবচেয়ে আগে দরকার। আজকে দেখবেন এক শ্রেণীর রাজনীতিকরা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। অতীতের যে কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতির উপর নির্ভর করে তারা আবার ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশে এই ফ্যাসিবাদ তাড়ানোর পরে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেই কালো টাকা এবং পেশি শক্তির রাজনীতি নির্ভর নির্বাচনে হবে এবং সেই লুটেরা শ্রেণী এবং কালো টাকার মালিকরা এদেশের ক্ষমতায় আসীন হবে এবং তারা এই দেশের মানুষের পয়সাকে লুট করবে, মানুষের অধিকারকে হরণ করবে। তো এজন্য এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই রাজনীতি সংস্কার আগে দরকার।
সেই রাজনীতি সংস্কারের জন্য এই আনুষঙ্গিক সংস্কারগুলো দরকার। নিঃসন্দেহে যেটা বলেছি, আমাদের দেশের গণমাধ্যমগুলো সংস্কার দরকার। যে গণমাধ্যম শেখ হাসিনাকে ফ্যাসিবাদের দানবে পরিণত করেছিল, দেশের গণমাধ্যম কর্মীরা তারা তাদের স্বাধীনভাবে তারা লিখতে পারেনি, তারা বলতে পারেনি, সংবাদ সংগ্রহ করতে পারেনি, সেটি প্রকাশ করতে পারেনি। গণমাধ্যমে কি সংবাদ প্রকাশ হবে সেটি একটি জায়গা থেকে নির্দেশনা আসতো এবং সে অনুযায়ী সংবাদ প্রকাশ হতো। এটিকে সাংবাদিকতা বলা যায় না। এটি ছিল বাংলাদেশের যে গণমাধ্যমগুলো ছিল ইচ্ছায় এবং অনিচ্ছায় বিগত ফ্যাসিবাদী সরকারের প্রচার মাধ্যমে পরিণত হয়েছিল। এই দীর্ঘ 15 বছর এই কাজটি তারা করেছে। সুতরাং সেখানে যে ফ্যাসিবাদের, আমি এর সাথে আরেকটু বলতে চাই যে এর মধ্যেও কিছু ভালো সাংবাদিক ছিলেন না? ভালো সাংবাদিক তো নিঃসন্দেহে ছিলেন, কিন্তু তারা কি তাদের কাজগুলো তারা নির্বিঘ্নে করতে পেরেছেন? তারা তাদের মত প্রকাশ করতে পেরেছেন? সত্য সংবাদগুলো প্রকাশ করতে পেরেছেন? তাদেরকে এদেশের জঙ্গি নাটক তৈরি করবার জন্য তাদেরকে দিয়ে ন্যারেটিভ তৈরি করানো হতো। এদেশের ভালো ভালো মানুষগুলোকে ধরে নিয়ে তাদেরকে জঙ্গি বানানো হতো এবং সেটি মিডিয়াতে প্রচার করা হতো। তো গণমাধ্যমকে এভাবে নিষ্পেষণ নির্যাতন করে প্রচার মাধ্যমে পরিণত করা হয়েছিল। এবং আর এক শ্রেণী ছিল যারা স্বেচ্ছায় বিগত সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে সরকারের চাটুকারিতা করে সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করেছিল। সেই গণমাধ্যমগুলো সংস্কার দরকার। সেই সংস্কারটি হতে হবে গণমাধ্যমের যে কাজ, সেই কাজটি গণমাধ্যম করবে। গণমাধ্যম অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে সাপ্রেস করার জন্য তারা কাজ করবেন না। ন্যায় যেটা সত্য সত্য প্রকাশ করবে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা হচ্ছে গণমাধ্যমের কাজ, সেই কাজটি তারা করবে। তো সেই সংস্কারটি গণমাধ্যমের প্রয়োজন। আজকে এদেশের যে অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই অর্থ ব্যবস্থা সংস্কার দরকার, বিচার ব্যবস্থা সংস্কার দরকার, আইন সংস্কার, সবকিছু সংস্কার দরকার। তো এখন আমাদের প্রথম কোন সংস্কারগুলো দরকার? যে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে এদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবার জন্য যে সংস্কারগুলো দরকার, যে বিচারগুলো দরকার, এটি করার আগে আমরা যদি সেই জঞ্জালগুলো রেখে, সেই জঞ্জালের উপর দিয়ে যদি আমরা একটা নির্বাচন দিয়ে আরেকটি সরকার বসিয়ে দেই, তাহলে জনগণের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা নিয়ে তারা এই রক্তক্ষয়ী বিপ্লবে শরীক হয়েছিল, জীবন দিয়ে বিপ্লব সফল করেছে, সেই বিপ্লব সফল হবে না, সেই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে না, জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সুতরাং আসুন আমরা সেই বিপ্লবকে সফল করবার জন্য, এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য যে কাজটুকু বাকি আছে, সেই কাজটুকু করবার জন্য প্রয়োজনে যদি আরেকবার রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নামতে যাতে প্রস্তুত থাকি, সেই প্রস্তুতির আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।